হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউএসএস হিস্ট্রি পিআইকিউ সিরিজের 14 নম্বর ক্লাস নিয়ে। ইতিমধ্যে আমরা 13টা ক্লাস করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডব্লিউএসএস হিস্ট্রি যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও। আজকে আমরা আলোচনা করব 2013 সালে ডব্লিউএসএস প্রিলিমসের যে পরীক্ষা হয়েছিল সেখানে ইতিহাস থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কারণ আমরা জানি কি ডব্লিউএসএস এর প্রিলিমস পরীক্ষায় ইতিহাস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। চলো শুরু করি, দেখে নিই কি কি প্রশ্ন এসেছিল 2013 সালে। প্রথম প্রশ্ন, ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় কোন সালে? বলো, ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় কোন সালে? সবাই উত্তর করার চেষ্টা করো। কোন সালে? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি, 1855 সালে। 1855 সালে কলকাতার কাছে রিসরায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল। 1947 সালের দেশভাগের পর পাটকলগুলি ভারত ভারতে থেকে যায়, কিন্তু পাট উৎপাদনকারী এলাকার 3/4 বাংলাদেশের অধীনস্থ হয়ে যায়। তাহলে ভারত ভাগের পরে কি হয়েছিল, পাট কলগুলি ভারত থেকে গেছিল, কিন্তু পাট যেখানে উৎপাদন হতো সেই এলাকাগুলো কিন্তু বাংলাদেশের অধীনস্থ হয়ে যায়। এবং কলটি কলকাতার হুগলি নদীর তীরে কিন্তু স্থাপিত হয়েছিল। পাট কাটার যন্ত্রপাতি ডান্ডি থেকে জর্জ অকল্যান্ড এনেছিলেন। তাহলে কোথা থেকে এনেছিলেন? ডান্ডি থেকে। কে এনেছিলেন? জর্জ অকল্যান্ড। চলো দেখে নিই পরের প্রশ্ন। বিধবা বিবাহ আইন পাস হয় কত সালে? বিধবা বিবাহ আইন পাস হয় কত সালে? বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি অপশন সি, 1856 সালে। তো বিধবা বিবাহ আইন পাস হয়েছিল কার সময়? বলো, বড়লাট লর্ড ক্যানিং এর সময়। এটা পরীক্ষা বারবার আসে, ঠিক আছে। কিন্তু খসড়া তৈরি হয়েছিল কার সময়? এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। খসড়া তৈরি হয়েছিল লর্ড ডালহৌসির সময়। আর প্রধান উদ্যোক্তা কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। কিন্তু কিন্তু আনুষ্ঠানিকভাবে পাস হয়েছিল কার সময়? লর্ড ক্যানিং এর সময়, 1856 সালে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। 1940-এ মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয়? বলো, কোন অধিবেশন? সঠিক উত্তর হবে কি অপশন সি, লাহোর অধিবেশন। মুসলিম লীগের লাহোর প্রস্তাব পাকিস্তান প্রস্তাব নামেও কিন্তু পরিচিত। লাহোর অধিবেশনে যে প্রস্তাব গৃহীত হয়েছিল সেটা পাকিস্তান প্রস্তাব নামেও কিন্তু পরিচিত। এই প্রস্তাবটি একটি পৃথক মুসলিম রাষ্ট্র অর্থাৎ পাকিস্তানের দাবি জানিয়েছিল, এবং এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন, কে করেছিলেন? এ কে ফজলুল হক। লাহোরের মন্টো পার্কে, বর্তমানে এটি ইকবাল পার্ক নামেও পরিচিত। এই অধিবেশনটি 1940 সালের 22শে মার্চ থেকে 24শে মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। মামরোটের নবাব এই অধিবেশনের সূচনা বক্তৃতা দিয়েছিলেন। তারপরেই বক্তব্য রাখেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। চলো পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? বলো, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি, মহেঞ্জোদারোতে, ঠিক আছে। আমরা সিন্ধু সভ্যতা নিয়ে কিন্তু দুটো ক্লাস করেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে ডিটেলস ক্লাসগুলো দেখে নিও। বৃহৎ স্নানাগার হলো কি মহেঞ্জোদারোতে পাওয়া অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য কাঠামো, যা সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি ধর্মীয় বা আনুষ্ঠানিক স্থানের জন্য ব্যবহৃত হতো বলে মনে করা হয়, যা সভ্যতার উন্নত পরিকল্পনা এবং সামাজিক ব্যবস্থাকে প্রদর্শন করে। কাঠামোটি ইট, জিপসাম, মর্টার, বিটুমেন দিয়ে তৈরি, যা জলরোধী করার জন্য ব্যবহৃত হতো। স্নানের পরিমাপ কি ছিল? স্নানাগারটি 12 মিটার দীর্ঘ ছিল, 7 মিটার চওড়া ছিল এবং 2.4 মিটার গভীর ছিল, যা পুলের দিকে ধাপ রয়েছে। ওকে, চলো পরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন। কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কোহ বলতো? বলো, কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কোহ বলতো? এটা আগের দিন আমরা পড়েছি প্রিভিয়াস। কোন জায়গা বলতো? রাজমহল পাহাড়। সঠিক উত্তর হবে কি অপশন সি, রাজমহল পাহাড়। সাঁওতালরা ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় অঞ্চলকে দামিনী কোহ বলতো। 1932 সালের দিকে ব্রিটিশরা রাজমহল পাহাড়ের পাদদেশে এই বিশাল বনভূমিকে সাঁওতালদের বসবাসের জন্য চিহ্নিত করেছিল, এবং এর ফার্সি অর্থ হলো কি পাহাড়ের স্কার্ট বা পাহাড়ের প্রান্তভাগ, ঠিক আছে। দামিনী কোহের ফার্সি অর্থ। চলো পরের প্রশ্ন। বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? বলো, সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি, তিতুমির।
বাংলার তারিকা-ই মুহাম্মাদিয়া বা ওহাবি আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? ছিলেন হচ্ছে তিতুমির, যার আসল নাম কি ছিল? সৈয়দ মীর নিসার আলী। তিনি 1827 থেকে 1831 সালের মধ্যে বারাসাত ও পার্শ্ববর্তী অঞ্চলে ব্রিটিশ নীলকর ও স্থানীয় জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে এই আন্দোলন ও সশস্ত্র সংগ্রাম পরিচালনা করেছিলেন। কিন্তু 1831 সালে নারকেলবেড়িয়ায় বাঁশের কেল্লায় তিনি শহীদ হন। বাঁশের কেল্লা ধ্বংস হয়ে যায় এবং সেখানে তিনি মারা যান। চলো পরের প্রশ্ন। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ভারতের এবং বাংলার এবং ভাইসরয় ভারতের, এইসব নিয়ে কিন্তু পরীক্ষায় নানান ধরনের প্রশ্ন আসে। এই নিয়ে আমি কিন্তু ডিটেলস ক্লাস করিয়েছি, তোমরা ক্লাসগুলি করে নিও, ঠিক আছে, যদি না দেখে থাকো। এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন ডি, চক্রবর্তী রাজাগোপালাচারী ছিলেন কি ভারতের শেষ গভর্নর জেনারেল। চলো পরের প্রশ্ন। ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল বলো? ভিল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? কোথায় হয়েছিল? সঠিক উত্তর হবে কি? অপশন ডি, খানদেশ। ঠিক আছে, ভিল বিদ্রোহ প্রধানত খানদেশ মহারাষ্ট্রের অন্তর্গত অঞ্চলে 1817 সাল থেকে 1819 সালের মধ্যবর্তী সময়ে শুরু হয়েছিল, যা পরে 1825 থেকে 1831 এবং পরবর্তী সময়ে প্রসারিত হয়। এই উপজাতীয় বিদ্রোহটি ব্রিটিশ শোষণ এবং তাদের ঐতিহ্যগত ভূমি এবং বন অধিকারের উপর কিন্তু হস্তক্ষেপের প্রতিবাদে সংগঠিত ছিল। কি জন্য হয়েছিল? ভূমি আর বন রক্ষার অধিকারে। চলো পরের প্রশ্ন। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন বলো? প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? কে করেছিলেন? সঠিক উত্তর কি? অপশন বি, আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম পাণ্ডুরঙ্গ ছিলেন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা, যা 1867 সালে বোম্বেতে, বর্তমান মুম্বাই, এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল। প্রার্থনা সমাজ ব্রাহ্ম সমাজের ধারণার দ্বারা প্রভাবিত হয়েছিল। ঠিক আছে, তাহলে কার ধারণার দ্বারা? ব্রাহ্ম সমাজের, এবং সামাজিক ও ধর্মীয় সংস্কারের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। কে নীল দর্পণ নাটকটি অনুবাদ করেছিলেন? একবারে সহজ প্রশ্ন, কে করেছিল বলো? অপশন ডি, মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, পরের প্রশ্ন। কে লিখেছিলেন ইন্ডিয়া উইংস ফ্রিডম বলো? ইন্ডিয়া উইংস ফ্রিডম কে লিখেছিলেন? এই প্রশ্ন কিন্তু প্রত্যেকবার পরীক্ষাতে রিপিট হচ্ছে। চলো, কে লিখেছিলেন? অপশন বি, মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল? কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল? কার হাতে? সঠিক উত্তর কি? অপশন এ, লর্ড ওয়েলেসলির হাতে। চতুর্থ আংলো মাহিসুর যুদ্ধে কবে হয়েছিল? 1799 সালে টিপু সুলতান লর্ড ওয়েলেসলির কাছে অবশেষে পরাজিত হয়েছিলেন। কোন যুদ্ধে? চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে। ব্রিটিশ এবং টিপু সুলতান উভয়ই তাদের ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার করতে 1792 থেকে 99 সময়কাল ব্যবহার করেছিলেন। টিপু শ্রীরঙ্গপত্তমের সন্ধির সমস্ত শর্ত পূরণ করে তার পুত্রদেরকে মুক্ত করেন। ঠিক আছে, কারণ তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে তার পুত্রদেরকে ইংরেজরা বন্দী করে রেখেছিল। চলো দেখে নিই পরের প্রশ্ন। সংযুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন বলো? সংযুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন? কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন এ, এইচ.এস. সুহরাওয়ার্দী। সংযুক্ত সার্বভৌম বাংলার অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী এইচ.এস. সুহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 1947 সালে দেশভাগের প্রাক্কালে তিনি শরৎচন্দ্র বসু এবং আব্দুল হামেস অভিযুক্ত বাংলার পরিকল্পনা পেশ করেছিলেন। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। কত সালে গান্ধীজি অসহযোগ আন্দোলনের শুরু করেছিলেন বলো? কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন? কত সালে বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? 1920 সালে। ঠিক আছে, এবার সহজ প্রশ্ন এটা। পরের প্রশ্ন। কোন বছর এসাইটিক সোসাইটির পতন হয়েছিল? কোন বছর বলো? 1784 সালে। ঠিক আছে, 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এসআইটি সোসাইটি প্রতিষ্ঠা করেন। চলো পরের প্রশ্ন। কে সুভাষ বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না? এদের মধ্যে কে ছিলেন না বলো? কে ছিলেন না? এখানে অপশন অনুযায়ী কি হয়ে যাবে? ক্যাপ্টেন মোহন সিং। আজাদ হিন্দ ফৌজ মূলত 1942 সালে ক্যাপ্টেন মোহন সিং দ্বারা গঠিত হলেও 1943 সালে সুভাষচন্দ্র বসু যখন এর নেতৃত্ব গ্রহণ করেন, তখন তিনি এই বাহিনীকে পুনর্গঠিত করেন। পি কে সাইগল, শাহনওয়াজ খান এবং জি এস ধিলন সুভাষ বসুর
সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গঠিত আজাদ ফৌজের অন্যতম প্রধান কর্মকর্তা ছিলেন, কিন্তু 1945 সালে লালকেল্লার বিচারে অভিযুক্ত হয়েছিলেন। এবং এরা কি হয়েছিল? 1945 সালে লালকেল্লার বিচারে অভিযুক্ত হয়েছিলেন। অন্যদিকে ক্যাপ্টেন মোহন সিং প্রথম আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত থাকলেও পরে মতবিরোধের কারণে কিন্তু তিনি সরে আসেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 1942-এ নিম্নোক্ত কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়? বলো, কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়েছিল? কোথায় হয়েছিল? সঠিক উত্তর যোগ্য অপশন এ, তমলুকে। ঠিক আছে, পরের প্রশ্ন। সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে? এগুলো সব রিপিটেড প্রশ্ন। কে করেছিলেন? আমরা আজকে কি করছি? 2013 সালের প্রশ্ন উত্তর আলোচনা করছি। চলো, কে করেছিলেন? লর্ড ডালহৌসি। ঠিক আছে, তোমরা কমেন্টে উত্তর দেবে যে লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতির দ্বারা প্রথম কোন রাজ্যকে অধিগ্রহণ করেছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন। সূর্যাস্ত আইন সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? বলো, কে করেন? লর্ড কর্নওয়ালিস, অপশন বি, লর্ড কর্নওয়ালিস। এটা ছিল কি চিরস্থায়ী বন্দোবস্তের কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। চলো, কে বলেছিলেন সব লাল হো জায়গা? কে বলেছিলেন সব লাল হো জায়গা? বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি, রঞ্জিত সিং বলেছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয়েছিল? কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয়েছিল? বলো, কোন অভিযানে? এটা আগের দিন ক্লাসে আমরা আলোচনা করেছি, পাহাড়তলির ইউরোপীয় ক্লাব অভিযান। ঠিক আছে, সেখানে তিনি যখন ব্রিটিশদের কাছে ধরা পড়ে গেছিলেন তখন কি হয়েছিলেন? তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন। চলো পরের প্রশ্ন। রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? কোন উপন্যাসে? সঠিক উত্তর হবে কি অপশন বি, ঘরে ও বাইরে, ঘরে বাইরে। 24 নম্বর প্রশ্ন। কাকে গদর পার্টি মারতে চেয়েছিল? গদর পার্টি দল কাকে মারতে চেয়েছিল? বলো, কাকে মারতে চেয়েছিল? সঠিক উত্তর হবে কি অপশন বি, লর্ড হার্ডিঞ্জকে। গদর পার্টি ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে হত্যা করার পরিকল্পনা করেছিল। ঠিক আছে, 1912 সালে 23শে ডিসেম্বর দিল্লির চাঁদনি চকে একটি হাতিতে চড়ে শোভাযাত্রায় সময় লর্ড হার্ডিঞ্জের উপর বোমা নিক্ষেপ করা হয়, যা ইতিহাসে দিল্লি ষড়যন্ত্র মামলা বা হার্ডিঞ্জ বোমা মামলা নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। যদিও এই মামলার প্রধান পরিকল্পনা কে ছিলেন? রাসবিহারী বসু এবং শচীন্দ্রনাথ সান্যাল যুক্ত ছিলেন। তবে গদর পার্টির বিপ্লবীরা এই ব্রিটিশ বিরোধী সশস্ত্র অভ্যুত্থানের আদর্শের সাথে গভীরভাবে সম্পৃক্ত ছিল। পরীক্ষার প্রশ্ন আসে যে রাসবিহারী বসু কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত? কোন ষড়যন্ত্র মামলা? দিল্লি ষড়যন্ত্র মামলা বা হার্ডিঞ্জ বোমা মামলা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন। ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে? একবার সহজ প্রশ্ন, মানে কবে আমাদের দেশ স্বাধীন হয়েছিল? 15ই আগস্ট 1947 সালে। চলো পরের প্রশ্ন। নিম্নলিখিত কে দ্বীন-ই-ইলাহির সদস্য হন? এটা সদস্য নয় হবে, তো সদস্য হন। ঠিকই আছে, কে? এদের মধ্যে কে দ্বীন-ই-ইলাহি সদস্য ছিলেন? কে ছিলেন? রাজা বীরবল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। সিরাজউদ্দৌলা কবে সিংহাসনে বসেন? বলো, সিরাজউদ্দৌলা কবে সিংহাসনে বসেন? সঠিক উত্তর কি যাবে? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি, 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা 10ই এপ্রিল বাংলা সিংহাসনে বসেন। তিনি তার মাতা সহ আলীবর্দী খাঁ মাতামহ মাতামহ আলীবর্দী খাঁর উত্তরসূরি হিসেবে মাত্র 23 বছর বয়সে তিনি শাসনভার গ্রহণ করেছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন? বলো, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন? বলো, সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি, শাহজাহান। বাংলায় পর্তুগিজদের দমনকারী মুঘল সম্রাট হলেন কি শাহজাহান। পর্তুগিজদের বেআইনি কার্যকলাপ, দাস ব্যবসা
এবং স্থানীয় জনগণের উপর অত্যাচারের কারণে সম্রাট শাহজাহান এর নির্দেশে বাংলায় সুবাদার কাসিম খান 1632 সালে হুগলিতে পর্তুগিজদের পরাজিত এবং তা দমন করেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়? বলো, কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়? বলো, এবার সহজ প্রশ্নটা রিপিটেড প্রশ্ন। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি, 1920 সালে। চলো পরের প্রশ্ন। 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি, ফার্স্ট ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করে? 1938 সালে কার সভাপতিত্বে? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি, সুভাষচন্দ্র বসুর সভাপতিত্বে। ঠিক আছে, ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কে বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিল? কে বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, দৌলত খাঁ লোধি। ঠিক আছে, দিল্লির সুলতান ইব্রাহিম লোধির অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং তার ক্ষমতাকে কেড়ে নেওয়ার উদ্দেশ্যে পাঞ্জাবের তৎকালীন গভর্নর দৌলত খাঁ লোধি বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এছাড়া মেওয়ারের শাসক রানা সঙ্গও বাবরকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন, তাকে সাহায্য করতে, আমন্ত্রণ জানিয়ে তাকে সাহায্য করতে চেয়েছিলেন। ওকে, কারণ তিনি ও ইব্রাহিম লোধির পতনে আগ্রহী ছিলেন। ঠিক আছে, তিনিও ইব্রাহিম লোধিকে হারাতে চেয়েছিলেন। চলো পরের প্রশ্ন। 32 নম্বর প্রশ্ন। জালাউদ্দিন মঙ্গলবারণী, জালাউদ্দিন মঙ্গলবারণী কে ছিলেন? বলো, কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ডি, খোয়ারিজম বা খিবার শাসক। চলো পরের প্রশ্ন। কোন হিন্দু শাস্ত্র গ্রন্থ আম্বেদকর জনসম্মুখে পুড়িয়েছিলেন? কোন হিন্দু শাস্ত্র গ্রন্থ আম্বেদকর কি করেছিলেন? জনসম্মুখে পুড়িয়ে দিয়েছিলেন। কোন গ্রন্থ? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি, মনুস্মৃতি। পরের প্রশ্ন। দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলো, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি? কুতুবুদ্দিন আইবক। মামলুক বংশ বা মামলুক ডাইনেস্টি বা দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবুদ্দিন আইবক। 35 নম্বর প্রশ্ন। কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেছিলেন? বলো, কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেছিলেন? কোন বছর? সঠিক উত্তর হবে অপশন এ, 712 খ্রিস্টাব্দে। ঠিক আছে, মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে সিন্ধু দখল করেন। ঠিক আছে, তিনি উয়াইমিয়া খিলাফতের এই সেনাপতি, যিনি সিন্ধু অভিযানের মাধ্যমে রাজা দাহিরকে পরাজিত করে ভারতে মুসলিম শাসনের সূচনা করেছিলেন। ঠিক আছে, তিনি কাকে পরাজিত করেন? সিন্ধু অঞ্চলের রাজা দাহির। চলো পরের প্রশ্ন। কোন বছর জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে? এবার সহজ প্রশ্ন, বারবার আসে পূর্ণ স্বরাজের কথাটা, পূর্ণ স্বরাজ নিয়ে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। কোন বছর? 1929 সালে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত ছিলেন? বলো, কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন? কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাববে? আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে, এ কথা কে বলেছিলেন? বলো, খুব বিখ্যাত একটি উক্তি। কে বলেছিলেন? কে বলেছিলেন? জি কে গোখলে বলেছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বাংলার কৌলিন্য প্রথা কে চালু করেছিলেন? বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, বল্লাল সেন। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? কোন বছর? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন এ, 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। গজনীর সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু পড়েছি, আমরা আগের ক্লাসগুলোতে ডিটেলসে আমরা। গজনীর সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? কতবার করেছিলেন? টোটাল 17 বার। ঠিক আছে, পরের প্রশ্ন। বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল? বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল? কবে হয়েছিল? 1946 সালে। চলো দেখে নিই পরের প্রশ্ন। তার
শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেছেন কি বলে? অশোক তার নিজের শিলালিপিতে নিজেকে কি বলে অভিহিত করেছেন বলো? এবার সহজ প্রশ্ন, কি বলে অভিহিত করেছেন? দেবনাম প্রিয় প্রিয়দর্শী, অপশন ডি। ঠিক আছে, দেবনাম প্রিয় প্রিয়দর্শী। চলো পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? একবারে সহজ প্রশ্ন, 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস গঠিত হয়। ঠিক আছে, প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। কোথায় হয়েছিল? বোম্বেতে প্রথম অধিবেশন। চলো দেখে নিই পরের প্রশ্ন, কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন? বলো, কে করেছিলেন? পুরু। ঠিক আছে, কে করেছিলেন? পুরু। বিখ্যাত ম্যাসিডনের রাজা কে ছিলেন? বীর আলেকজান্ডার। ভারত আক্রমণের সময় পুরু, ঠিক আছে, বা রাজা পোরাস তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কোথায় করেছিলেন? 326 খ্রিস্টপূর্বাব্দে ঝিলাম নদীর তীরে। এই যুদ্ধ কি নামে পরিচিত? হিদাসপিদের যুদ্ধ নামে পরিচিত। ঠিক আছে, যেখানে পুরু পরাজিত হয়েছিল। ঠিক আছে, এবং কিন্তু পুরু এই যুদ্ধে অসীম সাহসের সঙ্গে লড়াই করেছিলেন। পরের প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন, ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেন? ভারতে কোথায় প্রথম আর্যরা চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল? কোথায় করেছিল? সঠিক উত্তর কি? অপশন এ, পাঞ্জাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন? কে এঁকেছিলেন? সঠিক উত্তর কি? অপশন বি, অবনীন্দ্রনাথ ঠাকুর। চলো 48 নম্বর প্রশ্ন, বুদ্ধ জন্মগ্রহণ করেছিল কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন? কত খ্রিস্টপূর্বাব্দে? 563 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, 49 নম্বর প্রশ্ন, কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায়? কোন আইনে? অপশন বি, 1813 সালে যে সনদ আইন বা চার্টার একটা পাস হয়েছিল, সেখানে খ্রিস্টান মিশনারিরা কিন্তু কি হয়েছিল? ছাড়পত্র পেয়েছিল, তারা ভারতে এসেছিল। কি জন্য? তাদের কালচার অর্থাৎ খ্রিস্টান রিলিজিয়াসটাকে ভারতে ছড়িয়ে দেওয়ার জন্য এবং ইংরেজি ভাষাকে ভারতে আরো বিস্তার লাভের জন্য তারা কিন্তু এসেছিল। চলো 50 নম্বর প্রশ্ন, আইহোল প্রশস্তি কে রচনা করেন? একবার সহজ প্রশ্ন, এগুলো সবগুলো রিপিটেড প্রশ্ন, তাই ডিটেলসে আমি আর দিইনি, আর আগের ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করেছি এই প্রশ্নগুলো নিয়ে। কে রচনা করেন? রবি কীর্তি। ঠিক আছে, আইহোল প্রশস্তি। ঠিক আছে, তোমরা সবাই কমেন্টে উত্তর দেবে। কি করবে? কমেন্টে উত্তর কি দেবে? যে রবি কীর্তি কার সহকবি ছিলেন? ঠিক আছে, রবি কীর্তি কার সভাকবি ছিলেন? ঠিক আছে, এটা তোমরা কমেন্টে সবাই উত্তর দেবে, জানাবে। এই ছিল টোটাল 50টা প্রশ্ন। ঠিক আছে, 50টা প্রশ্ন ছিল, যেটা 2013 সালে এসেছিল ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা। ঠিক আছে, তোমরা এইভাবে প্রত্যেকটা ক্লাস করতে থাকো মন দিয়ে। আমি পলিটি ও পিআইকিউ শুরু করেছি, এভাবে প্রত্যেকটা বিষয়, ভূগোলও শুরু করব। তোমরা মন দিয়ে করতে থাকো, তাহলে দেখবে অনেক ইমপ্রুভ হবে। সামনে যেসব পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক হেল্পফুল হবে এই ক্লাসগুলি। এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে তোমরা। ঠিক আছে, তাই কেউ মিস করো না। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।